মাই ডার্লিং মমি, এই সামান্য ব্যাপারে কি আছে? সামান্য ব্যাপার মিস্টার ল্যান্ড, আমি একটা পায়ে জুতো পরে হাঁটছি বলে এই গাইয়া ভূতগুলো আমাকে দেখে হাসাহাসি করছে। রিভলভারটা থাকলে এক্ষুনি আমি গুলি করে মারতাম। ও গড, তো মমি তোমার আরেকটা স্যান্ডেল গেল কোথায়? ওই কাদার মধ্যে আটকে আছে। এমন না মমি, আমি যে কাউকে বলে ওটা তুলে আনার ব্যবস্থা করছি। ওরা তুলে এনে দেবে? নিশ্চয় আনবে। ওই রোমারি হাই বাপ, এই হতভাগারা চুপ, একদম চুপ। আরে ওকে দেখে হাসাহাসি করছে, ও কি সার্কাস থেকে এসেছে না চিড়িয়াখানা থেকে ভেগে এসেছে যে ওকে দেখে হাসাহাসি করছে? কি বলে? এই গায়ের মানুষগুলো বড্ড বোকা বাবু। এই মেম সাহেবকে দেখে ওরা ভাবছে যে ওই চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসা ইয়া লম্বা লেজাওয়ালা কিছু একটা ভেবে হাসছে। ইউ জাস্ট শাট আপ। হাই হরি, এতে এক পায়ে জুতো। শহরের বাবু বিবিরা বুঝি এক পায়ে জুতো পরে? এক পায়ে নয়, ম্যাম সাহেবের জুতোটাও তো কাদার মধ্যে আটকে গেছে, ওটা তুলে আনো তো। হ্যাঁ, আর ওই কাদার মধ্যে ধুয়ে এনে দেবে যেন নষ্ট যেন না হয়। ওটা কিন্তু অনেক দামি। তো দাম ম্যাডাম? ডলার বোঝো? ওটা হলো $50, বিলেতি থেকে আনা হয়েছে। ও বাবারে, বিলেতি জুতো! তার মানে তো ওটা অনেক দাম ম্যাডাম। তা এত দামি জিনিসটা আপনি ওই পায়ে পরেছেন, পায়ে না পরে মাথায় পরলেই তো পারতেন। কথা বলছো, জুতো কি কেউ মাথায় পরে? না মানে ওই বিলেতি জুতো তো, তাই বলছিলাম। তা আচ্ছা মেম সাহেব, জুতোটা এত দামি পরেছেন আর তার সঙ্গে ওই অন্নপ্রাশনের পোশাক পরে? দেখে তো তাই মনে হচ্ছে। জামাটা এত ছোট যে একেবারে পেটটা দেখা যাচ্ছে, আর প্যান্টটা তো এসে একবারে হাঁটুর উপরে আটকে গেছে। ওটা অন্নপ্রাশনের পোশাক ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। জাস্ট শাট আপ। এটা আমাদের শহরের পোশাক, এটাই আমাদের ফ্যাশন। দেখুন ম্যাডাম, আপনার ওই ফ্যাশনে সান দিতে দিতে ওই জামাটা ছোট হয়ে একেবারে ব্লাউজে না ঠেকে, আর ওই প্যান্টটা একেবারে প্যান্টি। তখন থেকে দেখছি বড্ড বেশি অসভ্যতা করছো। জানো ওকে? এ গায়ের অতিথি। অতিথি? হ্যাঁ, এটা হলো পলাশপারুল গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে সহজ সরল অভিজ্ঞতা। আর সে জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠকায় না, করে সাদরে আপ্যায়ন। তাহলে যাও না ম্যাম সাহেবের জুতোটা আগে এনে দাও। ওই জুতোটা কিন্তু লাখ টাকা দামি হলেও সেটা কিন্তু পায়ের নিচেই থাকে বাবু। আর কারো পায়ের জিনিস আমরা কখনো মাথায় ঠেকাই না। কিন্তু তার জন্য আমি তোমাকে 50 টাকা দেব। 50,000 টাকা দিলেও নয় ম্যাডাম। কি এত তোমার অহংকার? অহংকার নয় বাবু, অহংকার নয়, এটা আমাদের গর্ব যে আপনার মতো কোনো ওই শহরের বাবুর লোভের লালসা শিকার হতে এই গ্রামটা এখনো পড়েনি। তা সাবধান বাবু, ওই শহরের লোভ আর লালসার শিকার হয়ে যদি এই গ্রামকে হত্যা করতে চেষ্টা করেন তার ফল কিন্তু ভালো হবে না। এই শাট আপ। আমাকে এইভাবে কথা বলছো? তোমাকে আমি চুদিয়ে মেরে একদম মুখটা তোমার ভেঙে দেব। তুই কি ভেবেছিস এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মানুষকে অসম্মান করলে ওরা তোকে ছেড়ে দেবে? দিদি, আমার বোনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার বোনকে একটু ক্ষমা করে দেবেন। হে কি এমন করে আপনি আমার দিকে? আপনি তো এই গ্রামেরই ছেলে, আপনি বলুন না, আপনি ওই দেবকে চেনেন? মানে যে দেব ওই আপনাকে ভালোবেসে 100 ঘা চাবুক সহ্য করে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল আপনার বাবা, আর আপনাকে নিয়ে শহরে গিয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দেব। বলুন না আমার দেব কেমন আছে, কোথায় আছে বলুন না। সে মারা গেছে। না না, হতে পারে না, হতে পারে না। আপনি কি বললেন? আমার দেব মারা গেছে। হ্যাঁ 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 ম্যাম সাহেব, আপনি এখান থেকে চলে যান।
ওই অভাগা দেবের অতৃপ্ত আত্মা বিরহ বেদনার মাঝে এখানে ছটপট ছটপট করছে। আপনাকে দেখলে ও বড় কষ্ট পাবে। আমিও আমিও তো কম কষ্ট পাইনি। জোর করে বাবা আমাকে দেবের কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেও ওই দীর্ঘ 15টা বছর আমি যে দেবের প্রতীক্ষায় প্রহর গুনেছি। ম্যাম সাহেব আপনি? হ্যাঁ, আমি যে মনে মনে দেবকে আমার স্বামীর আসনে বসিয়েছি, আর সেই কারণেই তো এই গ্রামে যে আমি তার চরণে আশ্রয় নেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আজ যে আমার আমার যে ম্যাডাম, আপনি ওই শহরে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিন। না, যে দেব আমার জন্য শেষ হয়ে গেল, সেই দেবকে বলে অন্য কাউকে গ্রহণ করে আমি কি করে সুখী থাকবো আপনি বলতে পারেন? না 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 না, আমি আমি আমার ওই দেবের স্মৃতি অমূল্য আমার বুকে করে রেখে সারাটা জীবন আমি কাটিয়ে দেব। আমি আমি আমার দেবের ভালোবাসাকে কখনোই নষ্ট করতে পারবো না। আপনি এত দেবকে ভালোবাসেন ম্যাডাম? হ্যাঁ, ওই দেবের মতো ছেলেদেরকে ভালোবাসতে পারাটাই যে আমাদের মতো মেয়েদের কাছে গর্ব। জানেন তো, আজ আজ না আমার সেই আমাদের প্রথম ভালোবাসার সেই শুরুর দিনগুলো খুব মনে পড়ছিল। এরকমই এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ওই কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে আমি আর দেব দুজনের হাত রেখে বলেছিলাম, আর দেব আমাকে শুনিয়েছিল। সত্যি করে বলুন, আপনি কে? এত কাছে পেয়েও তুমি আমাকে চিনতে পারলে না মন্দিরা? আমি তোমার সেই অভাগা দেব। দেব, আমলকি পিয়ালের কুঞ্জে কত মৌমাছি এখনো বন্দী। আমলকি পিয়ালের কুঞ্জে কত মৌমাছি এখনো বন্দী। বুঝি সেই সুরে আমাকে বন্ধু স্বর্ণালী সন্ধ্যা জড়ালে বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বন্ধন জড়ালে গো বন্ধু। বন্ধু বন্ধু আর বন্ধু, কিসের বন্ধু? একটা অশিক্ষিত গ্রামের ছেলে এত শিক্ষিত আধুনিকের বন্ধু হয় কি করে? আমার মনে হয় ড্যাডি তোমার মেয়ের মাথাটা একদম পাগল হয়ে গেছে। নাহলে এটা আনকালচারি ছেলের সঙ্গে এই অদ্ভুত এত এত আদিক্ষাতা দেখায় কিভাবে বলতে পারো? তুমি ঠিকই বলেছো মুমি। তোমার দিদি তবে যে সে পাগল নয়, একেবারে প্রেম পাগল। What? বলছো তুমি? আমি মুমি ঠিকই বলে স্যার। আপনার বড় মেয়ে মন্দিরা সেই গায়ের রাস্তাটার সঙ্গে প্রেম করছে। ইম্পসিবল! এটা কখনোই হতে পারে না। হতে পারে না ড্যাডি। হয়েছে, তোমার মেয়ে দেখলে একটা প্রেমের ভাইরাস অ্যাটাক করে, সেটা কোনো পুরুষ মানুষ হলেই হলো, তাই আর কি। এতে মন্দিরা কোনো দোষ নেই মুমি। শুনেছি গ্রামের ছেলেমেয়েরা কি সব টুকটাক জানে, আর ওসব টুকটাক করে সেই ছেলেরা নিশ্চয়ই মন্দিরাকে। বাজে কথা! বাজার গোসাল এত টুকটাককে বিশ্বাস করে না। কিন্তু ড্যাডি দিদি কিন্তু ড্যাডি তোমার দিদি তোমার মান সম্মান জলাঞ্জলি দিয়ে এইভাবে যে আনকালচারে শুরু করেছে, সেটা তো তুমি বিশ্বাস করো না, এই বাজার গোসাল তা নিজের চোখে না দেখলে
আর নিজে কানে না শুনলে সে কোনো কিছু বিশ্বাস করে না। স্যার আর তোমাকে যদি অক্ষরে করে সত্যি হয় তাহলে মন্দিরের সঙ্গে মেলামেশা করার অপরাধে সে রাজকের চামড়া আমি তুলে নেবো। কেন আপনি অনেক আগে করেছেন স্যার? শুনেছিলাম গ্রামের কোনো এক ছেলে মন্দিরাকে ভালোবেসেছিল, তাই জন্য তাকে 100 ঘা চাবুক মেরে ধূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। ছেলে নিতান্ত বালক ছিল বলে ওই সামান্য শাস্তি পেয়েছিল। কিন্তু কিন্তু ছেলেটা যদি কিশোরী হয়, আই মিন পুরো অ্যাডাল্ট হয় যদি? এই ঘোষাল ফ্যামিলির বংশ মধ্যে কলঙ্কিত করার অপরাধে তাকে আমি গুলি করে মারতাম। আর দেরি করবেন না স্যার, এখনই প্রস্তুত হন, নইলে আপনার সম্মানে তো 12টা বাজবে, তার সঙ্গে আমারও মান সম্মানের 12টা বেজে যাবে। আপনি আমার সঙ্গে মন্দিরা বিয়ে ঠিক করেছেন, আর মন্দিরা যদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়, Stop you! এটা কখনো সম্ভব নয়। আমার মনে হয় তোমরা সবাই মন্দিরকে ভুল বুঝছো। ভুল আমরা বুঝছি না ড্যাডি, ভুল বুঝছো তুমি। মামে হ্যাঁ ড্যাডি, সবসময় চোখে দেখা আত্মবিশ্বাসী হয় না, সবসময় সত্যকেও বিশ্বাস করতে হয় ড্যাডি। কিন্তু যাকে বিয়ে করবো বলে স্থির করে রেখেছি তাকে নিয়ে এমন মুখরোধ কাহিনী শুনতে আমার নিশ্চয় ভালো লাগবে না স্যার। তুমি ঠিক বলেছো। তুই আমি আমার নিজের চোখ কানকে যতটা বিশ্বাস করি তোমার কিন্তু তার চেয়ে কিছু কম বিশ্বাস করি না। তুমি বলো মন্দিরের সঙ্গে তুমি কি বলতে চাও? বলতে আমার ভীষণ লজ্জা করছে স্যার, নিজের বাগদত্ত স্ত্রী পরকীয়া প্রেমের কাহিনী শুনালি কারো কি তার ভালো লাগে? তবু আমায় আজ বলতেই হবে। ওই যে গতকাল মন্দিরা গ্রামের মেয়ের সাথে কলসি কাঁধে নিয়ে ওই চলেছে পদ্মা দিকে, আর ওই রাস্তায় ছেলেটা তার সঙ্গে মন্দিরার পিছু নিয়েছে। কিটা বউ কথা কও, বউ কথা বউ বলে আমাকে না আগাম ওই বউ আর শুভেচ্ছা জানাচ্ছে, আর সেই সঙ্গে ওই মিষ্টি কোকিলটা কুহু কুহু ডেকে আমাকে বসন্তের আগমনী বার্তা জানাচ্ছে, আর এই সুন্দর ফুলগুলো আমাকে বলছে সুস্বাগতা। যাই আমি ওখান থেকে না আমার দেবের জন্য বেশ কিছু ফুল তুলে এনে আমার দেবকে বলবো। চলো মন্দিরা, তুমি একেবারে আটকে উঠলে কেন? এই দেখো না আমার পায়ে না একটা কাটা ফুটেছে। সে কি? কই দেখি দেখি দেখি। কতবার তোমায় না বলেছি এই গ্রামের রাস্তায় এখানে সেখানে পা ফেলবে না। এই গ্রামের রাস্তায় কত কাটা ছিটিয়ে আছে। এই তো এই তো আমি তোমার কাটাটা বের করে দিচ্ছি। বড্ড কষ্ট হলো তাই না মন্দিরা? না গো, তোমার স্পর্শে আমার সব কষ্ট যে দূর হয়ে গেল। আরে এ তুমি কি সাজে সেজেছো মন্দিরা? ওই ধনির দুলালি হয়ে তুমি কিনা এই সাজে? আরে বাবা, এই সাজে যে আমার আসল সাজ, আর কিছুদিন পরে আমি যখন তোমার বউ হব তখন তো এই সাজেই আমাকে সাজতে হবে। আর তাই তো এখন থেকেই এই সাজে আমি নিজেকে অভ্যস্ত করে তুলেছি। কিন্তু কিন্তু তোমার বাবার ওই আভিজাত্যের অহংকারের মধ্যে যদি এই সাজ তোমার হারিয়ে যায় মন্দিরা? না গো না, এই সাজ যে কোনো মতেই হারিয়ে যাবে না। তুমি বেকার চিন্তা করছো। তুমি দেখো আমরা দুজন দুজনের জন্য এই পৃথিবীতে সৃষ্টি হয়ে এসেছি। যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের ভালোবাসাটা টিকিয়ে রাখবেন। সেটাই যেন হয় মন্দিরা, সেটাই যেন হয়। এবার 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 তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ওই দিঘিতে গিয়ে স্নান করে কলসিকাকে জল নিয়ে আসি। ও শ্যামলা গায়ের কাজ নামে নীলসায়নে জল ভরিতে চলে কলসিকাকে ইয়াল সাকে বোকটা কৌটাকে। ও শ্যামলা গায়ের কাজ নামে নীলসায়নে জল ভরিতে চলে কলসিকাকে ইয়াল সাকে বোকটা কৌটাকে ইয়াল সাকে বোকটা কৌটাকে। জলকে চলে মে জলকে চলে মে
জলিকে চলে মে জলিকে চলে মে গুলি করে মারবো, ড্যাডি কিন্তু কে সে রাস্কেল? কি নাম তার? দেব, কোন দেব? 15 বছর আগে এই একই অপরাধে অপরাধী সাজিয়ে যাকে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলে, এই সেই দেব। রাস্কেল দাস পর্দা সেদিন এত মার গাগর শিক্ষা হয়নি, ওকে আজ আমি গুলি করে মারবো। পারবে না বাবা, তোমার আভিজাত্যের অনুশাসন আজ ওদের ভালোবাসায় ভাঙন ধরাতে পারবে না। তাই বলছি কি, তোমার ওই গুলিগলা ফেলে দিয়ে বরণডালা নিয়ে প্রস্তুত হও। ওই গায়া ভূতটাকে এ বাড়ির জামাই হিসেবে বড় করার জন্য, তাই না সমুদ্রবাবু? এইভাবে আমাদের অসম্মান, আই মিন ড্যাডির অসম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। কাউকে সম্মান দিলে নিজের অসম্মান নষ্ট হয় না রে বোন, বরং আত্মসম্মান বাড়ে। তাই বলে রাস্তা কুকুরকে কোনো দেবতার সিংহাসনে জায়গা দেওয়া যায় না। দেবতার কুকুরের পার্থক্যটা অনেক বেশি বাবা। দেবকে তুমি দেবতা ভাবতে না পারো, তা বলে কুকুর ভেবে তুমি তোমার ভাবনার অসম্মান করো না। কি বলতে চাস তুই? আমি বলতে চাই, তোমার 100 গা চাবুক যখন তাদের পবিত্র ভালোবাসাকে বিক্ষত করতে পারেনি, তখন ওদের ভালোবাসাকে মেনে নিয়ে তুমি দেবের হাতে মন্দিরাকে তুলে দাও। সবল, আমি তুই না সঙ্গে মন্দিরে বিয়ে ঠিক করে রেখেছি এবং এই তুই না সঙ্গে মন্দিরে বিয়ে দেবো। জোর করে কাউকে বিয়ে দিলেই সেটা বিয়ে হয় না বাবা, তুই- সেটা ওই ইচ্ছের বলি। তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের এই তুহিন বাবু আর কোথায় ওই গাইয়া ভূতটা, তার বিয়ে করে কি দিদিকে রাখতে পারবে? কে বলে ও কিছু নেই? সেই লোকটা তো বিশাল বড় হৃদয় আছে মমি, আর তোমার দিদি সেই হৃদয়ের মাঝে সেজিয়ে থাকবে, তার তো অপরন্ত ভালোবাসা আছে, তাই না সমুদ্রবাবু? আপনার বোন সে ভালোবাসা চিবিয়ে চিবিয়ে সারাজীবন পেট ভরাবে তো? ব্যঙ্গ করছেন তাই তো? ঠিক ব্যঙ্গ নয়, জীবনটা কাব্য নয়, কঠোর বাস্তব। ওইসব ভালোবাসার চাটনি 2-4 মাসের জন্য মুখরোচক লাগে, কিন্তু যে জীবনটা সে ভালোবাসায় চলে না সমুদ্রবাবু, চলে চাঁদির চাকায়। ওই আর বাক- চাঁদির চাকা খুঁজতে গেলে জীবনটা যখন ফাঁকা মনে হবে, তখন এই মিষ্টি ভালোবাসাটাকে মনে হবে জীবনের সবচেয়ে বড় ধোঁকা। ওই বাঁকা বাঁকা কথা না বলে আমার একটা সোজা কথা শুনুন তুহিন বাবু। আপনার মতো দেবের চাঁদির চাকা না থাকলেও মন্দির আর ফাঁকা জায়গাগুলো পূরণ করার দেবের যোগ্য সম্পদ কিন্তু আছে তবু ওই দেবের সঙ্গে মন্দিরে বিয়ে হবে না। বাবা। আমি আজই মন্দিরকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব। এভাবে বারবার পালিয়ে নিজেকে স্যার হেরে যাবে মনে করছেন? হেরে যাবো মানে? হ্যাঁ, তা নাই তো কি, পালিয়ে যাওয়া মানেই তো হেরে যাওয়া। তাই বলছি শুনুন, ওই রাস্কেলটা সামনে, এই যে তুহিন বাবুর দিদির বিয়েটা তুমি দিয়ে দাও। মমি, কিন্তু হঠাৎ করে এখানে এভাবে বিয়ে করতে তুই কি রাজি হবে? এ আপনি কি বলছেন স্যার? আমার মতো একটা ওনার ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যে জায়গায় আপনি বসিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনার কোথাও বিয়ে করা তো তুচ্ছ, আমি আমার জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারি। বেশ, আগামীকালে আমি তোমাদের বিয়ে দিতে চাই। তুমি বিয়ের জন্য প্রস্তুত দাও। এ বিয়ে তুমি দিও না, এ বিয়ে দিও না। আমি যখন ডিসিশন নিয়েছি, কালে তুই সঙ্গে মন্দিরে বিয়ে হবে, আর আমার ডিসিশন কখনই পাল্টাবে না। আমরা চাষার ছেলেটার জন্য আমার পেটের ছেলেটাও পাল্টে গেছে। নইলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে দেশে ফেরার খবরটা আমাকে না জানিয়ে জানালো কিনা ওই সৎ দাদাটাকে। ছোট মা, ভাই বিলেত থেকে ফিরে আসার খবরটা এই গ্রামের সবাই জেনে গেছে। তাই নাকি? হ্যাঁ 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 ছোট মা, আজ যে আমার কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। ওই ভাই বিলেত থেকে বাড়ি ফিরে এলে তাকে আমি আগে আমার ওই পঙ্গু বাবার চিকিৎসা করতে বলবো। তুমি দেখে নিও ছোট মা, ওই ভাইয়ের চিকিৎসায় আমাদের বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে। এই শোন, সেই আনন্দে তোকে ধেই ধেই করে আসতে হবে না। আরে আমার ছেলে ডাক্তারি পাশ করে বিলেত থেকে দেশে আসছে, তার জন্য যতটুকু আনন্দ করবার আমিই করব। তুই তোর কাজে যা। তুমি কি বলছো ছোট মা? আজ ভাই বিলেত থেকে বাড়ি ফিরবে আর আমি সেই
কাজে যাব? না 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 না, আমি স্টেশনে চললাম, আমি ভাই স্টেশনে চললাম। এই, দাঁড়া, তোকে আদিক্ষেতা করে আর স্টেশনে যেতে হবে না। কেন কেন ছোট মা? আরে তোর মতো এমন একটা ধুলো বালি মাখা নোংরা পোশাক পরা ছেলে যদি স্টেশন শুদ্ধ লোকের সামনে আমার ডাক্তার ছেলেকে ভাই বলে চেঁচিয়ে ডাকে, তাহলে আমার ডাক্তার ছেলের অসম্মান হবে না? ছোট মা, আমি আমার ভাই বলে ডাকলে আমার ভাইয়ের অসম্মান হবে? তুমি তুমি ঠিকই বলেছো ছোট মা। তবে তবে তুমি ভেবো না ছোট মা, আমি ওই স্টেশনে গিয়ে ভাইকে আমি ভাই বলে ডাকবো না, আমি বাবু বাবু বলেই ডাকবো। ওই ভাইয়ের সমস্ত ভারী ভারী মালপত্রগুলো আমি মাথায় করে নিয়ে আসবো ছোট মা। ভাই আমাকে নিজের দাদা মনে করলেও ওই স্টেশনে সবাই জানবে যে ওই ডাক্তার ছেলের মা তার ডাক্তার ছেলেকে আনতে একটা কুলিকে পাঠিয়েছে ছোট মা, একটা কুলিকে পাঠিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুলি তো বলি, তাই তোর মতো কুলি মজুরের সঙ্গে আজ থেকে আমার ডাক্তার ছেলের কোনো সম্পর্ক নেই। ছোট মা, চুপ কর মুখ পোড়া, আর কোনোদিন তুই আমাকে মা বলে ডাকবি না। আমি শুধু আমার ডাক্তার ছেলের মা। তোর মতো মোটে মজুরের মুখ থেকে মা ডাক শুনতে আমার ঘেন্না করে। এমন এমন কথা বলো না ছোট মা। তোমাকে মা বলে ডাকে আমি যে আমার মা হারার বেদনাটাকে, আমি আমার মায়ের ছবিটা যখন আমার হৃদয়ে বাসে, তখন যে আমি তোমাকে দেখে আমি সেই মায়ের হারা বেদনাটা আমি দূর করি ছোট মা। তাই আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি ছোট মা, তুমি তুমি আমার মুখ থেকে মা ডাকটুকু কেড়ে নিও না ছোট মা, তুমি আমার মুখের থেকে মা ডাকটুকু কেড়ে নিও না। মা গো, তুমি দেখে যাও মা, তোমার এই অভাগা দেব কেমন একটু মাতৃস্নেহ পাওয়ার আশায় কেমন মাথা কুড়ে মরছে মা, তুমি দেখে যাও মা, তুমি দেখে যাও। ওই তো মা দীপ, আমার ভাই দীপ এসে ভাই, আমার ভাই। আরে 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 করছিস কি? আরে ওর ওই ধুলো বালি মাখা নোংরা শরীরটাকে জড়িয়ে ধরে দিলি তো তোর এই সুন্দর পোশাকটাকে নষ্ট করে। দেখি বাবা, দেখি বাবারে, কত নোংরা লেগে গেল। নষ্ট কোথায় মা? এটা তো আমার দেশের মাটি, আর এই দেশের মাটি ধুলো মেখে আমি আমার বিদেশি বিলেতি গন্ধটাকে দূর করলাম, তাই না মা? আর সেই সঙ্গে আমার দেবদুল্য দাদার চরণ ধরে মাথায় নিয়ে আমি এ কি করছিস ভাই? মা বাবা থাকতে আগে আগে তুই ওই মাকে প্রণাম কর, আগে মাকে প্রণাম কর। ভালো আছে তো মা? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। আর বাবা কোথায় মা? বাবা তুমি থরথর করে কাঁপছো কেন? আর বলিস না বাবা, পক্ষাঘাতে রাজ্যে আমি যে পঙ্গু হয়ে গেছি রে বাবা। বাবা আমি যে তোর আশায় একটা করে যে আমি দিন গুনেছি, তুই এবার আমায় বাঁচিয়ে তুল রে বাবা। নিশ্চয়ই বাঁচাবো বাবা, কিন্তু কবে থেকে এরকম তোমার হয়েছে? তোমার যে এত বড় অসুখ হয়েছে তা তো আমাকে আগে জানাওনি। সে কি রে, তোকে জানায়নি? আরে তুই বিলেত যাবার কয়েক মাসের মধ্যেই তো তোর বাবা অসুখে পড়লো। আর এই হতচ্ছাড়াকে কতবার বলেছিলাম তোকে চিঠি লিখে জানাতে, তবু জানায়নি। না মানে এই মানে কি করছিস রে? মানে কি করছিস? বলি তোর বাবার অসুখের কথা আমার দীপকে জানিয়েছিলিস কিনা তাই বল। না, আমি জানাইনি ছোট মা, আমি জানাইনি। কেন রে, কেন চালাসনি, কেন?
দেখো কেমন শয়তান ছেলে। আগো তোমার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে কি ছোট মা কি? আরে হতভাগা ছেলেটা তোমাকে শেষ দেখাটাও দেখতে পেত না গো। ছি ছি ছোট মা ছি, এমন এমন কথা তুমি মুখে আনো না ছোট মা। কিন্তু বাবার অসুখের কথা তুমি কেন গোপন রেখেছিলে দাদা? কেন কেন আমাকে চিঠিতে মিথ্যা করে লিখতে যে তোমরা সবাই ভালো আছো? ওরে ভাই, ওই বাবার অসুখের কথা শুনলে তুই কি আর সেখানে থাকতে পারতিস রে ভাই? সেখানে থাকতে পারতিস? তুই তুই কি এত বড় ডাক্তার হতে পারতিস? দাদা আমি জানতাম ওই বাবার শরীর খারাপ শুনলে তুই আর একটা দিনও ওখানে থাকতে পারতিস না ভাই। সঙ্গে সঙ্গে তুই এখানে ফিরে আসতিস। আর তুই যদি ফিরে আসতিস তাহলে মা বাবার এই স্বপ্ন পূরণ করতো কে রে ভাই? স্বপ্ন পূরণ করতো দাদা কে? দাদা তুমি আমি আমি আমার বাবার প্রতি এতটুকু অন্যায় অবিচার করিনি রে। আমি আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আমি আমার বাবাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি। আমার বিশ্বাস তুই আমাদের এই পঙ্গু বাবাকে তুই সুস্থ করে পারবি রে ভাই। তুই সুস্থ করতে কিন্তু পারবি আমার ভাই, একটা- তুই সুস্থ করতে পারবি। কিন্তু আমার একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না। বাবা যেহেতু অসুস্থ পঙ্গু হয়ে পড়ে রয়েছে, তাহলে আমার বিদেশের পড়ার খরচ এত টাকা জোগালো কে? তোর দাদা। দাদা হ্যাঁ, এক ফসলি জমিতে তিনবার ফসল ফলিয়ে আর বাকিটা খরচ ওই মাছগুলির চাতালে সাইকেল ছেড়ে বাবা। টাকা রোজগার করে তোর পড়াশোনার খরচ জগিয়েছে রে। বাবা এই দুনিয়ায় তোর দাদা যেটা করেছে আমার মনে হয় এই দুনিয়াতে কোনো বাবা তার সন্তানের জন্য করতে পারবে না রে, কোনোদিনও করতে পারবে না। বলে কি এমন করেছে যে আমার ছেলেটা আসার সঙ্গে সঙ্গে তুমি তার হিসেব করতে শুরু করেছো? দিয়ে দেবে, দিয়ে দেবে। তোমার ছেলে আমার ছেলের জন্য যা খরচ করেছে আমার ছেলে সুদ সমেত তা দিয়ে দেবে। ছোট মা, ছোট মা, কিন্তু একটা কথা তুই মনে রাখিস, যে জমি চাষ করে তুই আমার দ্বীপের জন্য টাকা পাঠিয়েছিস সেই জমির অর্ধেক ভাগ কিন্তু আমার দ্বীপের। ছোট মা। অর্ধেকটা নয় মা, আমি তো জানি এই পুরো ভাগটা আমার একার। আমার কি? বিদেশের বন্ধুরা যখন তাদের সম্পত্তি নিয়ে হিসাব দিয়ে বলতো তাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, মাথার উপরে 5-7 তলা পাকা বাড়ি ছাদ, তখন আমি আমার সম্পত্তির হিসাব দিয়ে বলতাম আমার কাছে আছে পৃথিবীর সেরা সম্পদ, সেটা হলো আমার স্নেহময়ী মা। বাবা সোনা আমার। আর মাথার উপরে আছে আকাশের মতো বিশাল উঁচু একটা ছাদ, সেটা হলো আমার দেবতুল্য বাবা। কিন্তু কিন্তু আজ থেকে সেই ছাদটার নাম পাল্টে দিলাম বাবা। আজ থেকে সেই ছাদটার নাম হলো আমার দাদা। ঠিক বলেছি ভাই ভাই, যার যার বাবা এক পঙ্গু বিপুলাঙ্গ, তার কাছে যে তার বাবা কখনো মাথার ছাদ হতে পারে না রে। তুই 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 ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস রে খোকা, তুই একদম ঠিক বলেছিস। না, তুই একদম ঠিক বলিস রে দীপ। তোকে কখন, কোথায়, কিভাবে কথা বলতে হবে তা আমি তোকে শিখিয়ে দেব। এখন আয় ভেতরে এসে জামা কাপড় ছেড়ে মুখে কিছু দিবি আয়। হ্যাঁ ভাই চল চল, একটু তোর অনেকক্ষণ আসা হয়েছে, তুই খাবার কিছু খাননি, কিছু খাবি, চল চল। না দাদা না, তার আগে আমি তোমার কথা সব শুনবো। তুমি যে আমার চিঠিতে লিখতে তোমার মন্দির আবার তোমার কাছে ফিরে এসেছে, তোমার মন্দির এখন কেমন আছে দাদা? কে আপনি? আমার নাম জানলেন কি করে আপনি? তোমার সেই ছোটবেলার বন্ধু সমুদ্রকে তুমি ভুলে গেলে দীপ? সমুদ্র বিশেষ কারণে আমাকে কলকাতা শহরে চলে যেতে হলেও আমি আমার এই প্রাণের গ্রাম বেলেবাড়িতে ফিরে এসেছি, আর সেই সমুদ্রে আছি তোমাদের। সমুদ্র ওই মন্দির আর কি হয়েছে সমুদ্র? মন্দিরের যে বিসর্জন হতে চলেছে দেবদা। বিসর্জন? হ্যাঁ দেবদা, বাবা তোমাদের সমস্ত সম্পর্কের কথা জানতে পেরে গেছে, তাই আজ রাতেই
মন্দিরের সাথে তুহিনের বিয়ে সব ঠিক করে ফেলেছে। না না, এ হতে পারে না সমুদ্র, এ হতে পারে না। তুহিনের সাথে বিয়ে হলে মন্দিরা হয়তো সুসাইড করবে। সমুদ্র, তাই আমি চাই আজ রাতেই যেমন করে হোক মন্দিরাকে তুমি নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তা তা কেমন করে সম্ভব সমুদ্র? আমার আমার বাবা অসুস্থ, আমাকে তুই বাবাকে ছেড়ে আমি কেমন করে? না না না, যেমন করে হোক মন্দিরাকে নিয়ে তোমাকে বাঁচাতে হবে দাদা। ভাই তুইও এই কথা বলছিস ভাই? বাবার জন্য তুমি একটু চিন্তা করো না, আমি তো ফিরে এসেছি, আমার প্রতি কি তোমার একটু বিশ্বাস নেই দাদা? ও কথা বলিস নে রে ভাই, ও কথা বলিস নেই। কিন্তু কিন্তু এভাবে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা কি আমার পক্ষে ঠিক হবে? তাছাড়া ওই মন্দির আর বাবার আপত্তিকে অগ্রাহ্য করে ওসব কথা ভাবার সময় নেই দেবদা। সবার আগে আমাদের মন্দিরাকে বাঁচাতে হবে। তুমি ছাড়া মন্দিরে যে বাঁচতে পারবে না দেবদা। সমুদ্র কি কিসের কিন্তু দাদা? আমি তো জানি তুমি ছাড়া মন্দিরে যেরকম বাঁচতে পারে না, তোমাদের দুটো জীবন অকালে শেষ হয়ে যাক, তাহলে আমরা যে বড় কষ্ট পাবো দাদা। দীপ ঠিক কথাই বলছে দেবদা। আমি মন্দিরাকে পালানোর সুযোগ করে দেবো। তুমি আজ রাতেই মন্দিরাকে নিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে তুমি মন্দিরাকে বিয়ে করো। আমার বোনটাকে বাঁচাও দেবদা, আমার বোনটাকে বাঁচাও। বেশ, আমি তোদের কথাই মেনে নিলাম দেবদা। দাদা আমি জানি এভাবে পালিয়ে গিয়ে আমরা হয়তো ঠিক করছি না, সারা সমাজ আমাকে ধিক্কার দেবে, সবার সামনে আমাকে মাথা ছোট হতে হবে। তবু এই পবিত্র ভালোবাসাকে রক্ষা করতে আমি চোরের মতো ওই মন্দিরাকে বিয়ে করতে চললাম।